বন্ধুরা, আজ আমি তোমাদের যে ঘটনাটি শোনাতে চলেছি সেটা শুনে হয়তো প্রথমে বিশ্বাসই হবে না। কারণ পৃথিবীতে এমন কোনো জায়গা থাকতে পারে যেখানে ডুবতে থাকা একজন মানুষকে বাঁচানোই সবচেয়ে বড় ভুল। এটা ভাবাও কঠিন। আমরা ছোটবেলা থেকেই শিখেছি বিপদে মানুষের পাশে দাঁড়াতে হয়, কিন্তু পশ্চিমবঙ্গের একটি প্রত্যন্ত গ্রামের মানুষ আজও একটি নিয়ম মেনে চলে। যদি ওই পুকুরে কেউ ডুবে যায়, তাকে বাঁচানোর চেষ্টা করবে না। কারণ যেই তাকে বাঁচিয়ে বাড়ি ফিরিয়ে এনেছে, কয়েকদিনের মধ্যেই তার নিজের পরিবারের একজন রহস্যজনকভাবে মারা গেছে। এটা কি শুধুই কুসংস্কার, নাকি সেই পুকুরে লুকিয়ে আছে এমন কোনো অভিশাপ যার ব্যাখ্যা আজও কেউ দিতে পারেনি? আজকের ঘটনাটি শুনে সিদ্ধান্ত আপনিই নেবেন। আজ থেকে প্রায় 25 বছর আগের কথা। বাঁকুড়া জেলার একটি ছোট গ্রাম। চারিদিকে শালবন, কাঁচা রাস্তা, আর গ্রামের একেবারে শেষ প্রান্তে ছিল একটি পুরনো পুকুর। গ্রামের সবাই তাকে ডাকত কালো দিঘি। অদ্ভুত বিষয় হলো, বর্ষাকালেও পুকুরের জল কখনো উপচে পড়তো না। আবার প্রায় প্রচণ্ড গরমেও জল শোকাতো না। দিনের বেলায় সব কিছু স্বাভাবিক, কিন্তু সূর্য ডোবার পর সেই পুকুরের পাশ দিয়ে হাঁটার সাহস খুব কম মানুষেরই ছিল। বয়স্করা বলতেন, রাত 12টার পর ওই পুকুর মানুষকে ডাকে, নিজের সবচেয়ে প্রিয় মানুষের কণ্ঠে। যে সেই ডাকে সাড়া দেয়, সে আর আগের মতো ফিরে আসে না। অবশ্য গ্রামের স্কুল শিক্ষক অমিতাভ বাবু এসব কথা শুনে শুধু হেসে উড়িয়ে দিতেন। তিনি বলতেন, ভূত বলে কিছু নেই। অন্ধবিশ্বাসী মানুষের সবচেয়ে বড় শত্রু। গ্রামের সবাই তাকে খুব সম্মান করত, কারণ তিনি শিক্ষিত মানুষ, সব সমস্যার বৈজ্ঞানিক ব্যাখ্যা খুঁজতেন। কিন্তু একটা রাত তার সমস্ত বিশ্বাস বদলে দিয়েছিল। ডিসেম্বরের মাস, প্রচণ্ড শীত। রাত তখন প্রায় 11:30। অমিতাভবাবু পাশের গ্রাম থেকে একজন ছাত্রকে পড়িয়ে সাইকেলে বাড়ি ফিরছিলেন। রাস্তা ছিল সম্পূর্ণ ফাঁকা, চারিদিকে ঘন কুয়াশা। দূরের গাছগুলো পর্যন্ত ঠিকমতো দেখা যাচ্ছিল না। হঠাৎ তিনি শুনতে পেলেন খুব ক্ষীণ একটি আওয়াজ, বাঁচান! তিনি থেমে গেলেন, চারদিকে তাকালেন, কেউ নেই। আবার সাইকেল চালাতে শুরু করলেন। ঠিক তখনই আওয়াজটা আরও স্পষ্ট হলো, দাদা, আমাকে বাঁচান! এবার শব্দটা আসছিল কালো দিঘির দিক থেকে। এক মুহূর্তের জন্য তারও বুক কেঁপে উঠল, কারণ গ্রামের লোকেরা যে গল্পগুলো বলতো সেগুলো হঠাৎ করেই তার মনে পড়ে গেল। কিন্তু পরের মুহূর্তেই নিজেকে সামলে নিলেন। নিশ্চয়ই কেউ সত্যি বিপদে পড়েছে। সাইকেলটা রাস্তার পাশে ফেলে তিনি দৌড়ে গেলেন পুকুরের দিকে। কুয়াশার ভেতর দাঁড়িয়ে তিনি যা দেখলেন, তা দেখে তার শরীর ঠান্ডা হয়ে গেল।
পুকুরের একেবারে মাঝখানে একটি ছোট মেয়ে, বয়স 10 বা 11 হবে। সে প্রাণপণে হাত পা ছুঁড়ছে। মুখটা ঠিকমতো দেখা যাচ্ছে না, শুধু সাহায্যের জন্য হাত বাড়িয়ে আছে। বাঁচান, আমাকে ডুবিয়ে দেবে, বাঁচান, আমাকে ডুবিয়ে দেবে। 1 সেকেন্ডও দেরি করলেন না অমিতাভবাবু। মোবাইল, চাদর সব খুলে সোজা ঝাঁপ দিলেন পুকুরে। বরফের মতো ঠান্ডা জল, কিন্তু আশ্চর্য, যতই তিনি সাঁতার কাটছেন মেয়েটা যেন ততই দূরে সরে যাচ্ছে। মনে হচ্ছে সে একই জায়গায় আছে, তবু কাছে যাওয়া যাচ্ছে না। প্রায় 5 মিনিট পর অবশেষে তিনি মেয়েটির হাত ধরতে পারলেন। আর ঠিক সেই মুহূর্তেই পুকুরের জল অস্বাভাবিকভাবে সম্পূর্ণ শান্ত হয়ে গেল। একটুও ঢেউ নেই, এক ফোঁটা শব্দ নেই। মেয়েটিকে টেনে তীরে তুলে আনলেন তিনি। হাঁপাতে হাঁপাতে যখন মুখের দিকে তাকালেন, তখন তার বুকের ভেতরটা যেন হিম হয়ে গেল। কারণ মেয়েটির শরীরে এক ফোঁটা জলও নেই। তার কাপড়, চুল, এমনকি পায়ের ধুলো পর্যন্ত শুকনো, যেন সে কোনোদিন পানিতেই নামেননি। আর ঠিক তখনই অমিতাভবাবুর কানের একেবারে কাছে কেউ খুব ধীরে ফিসফিস করে বলল, এখন ওকে বাড়ি নিয়ে যাও। অমিতাভবাবু ভয়ে পিছনে তাকালেন, কিন্তু সেখানে কেউ ছিল না। অমিতাভবাবু আর এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে থাকতে পারলেন না। চারপাশে তাকালেন, কুয়াশা ছাড়া আর কিছুই নেই। কিন্তু সেই ফিসফিসে কণ্ঠস্বর এতটাই স্পষ্ট ছিল যে তিনি নিশ্চিত কেউ একজন ঠিক তার কানের পাশেই কথা বলেছিল। তিনি মেয়েটির দিকে তাকালেন। মেয়েটি অচেতন, শ্বাস চলছে, কিন্তু তার মুখে এক অদ্ভুত শান্ত হাসি। সেই হাসিটাই যেন অমিতাভবাবুর বুকের ভেতর অকারণ অস্বস্তি তৈরি করছিল। তিনি আর দেরি না করে মেয়েটিকে কাঁধে তুলে বাড়ির দিকে হাঁটতে শুরু করলেন। পুকুর থেকে বেরিয়ে গ্রামের কাঁচা রাস্তায় পা রাখতেই একটার পর একটা রাস্তার কুকুর তার সামনে এসে দাঁড়িয়ে গেল। তারা ঘেউ ঘেউ করছিল না, বরং সব কটি কুকুর একই দিকে তাকিয়ে কাঁদছিল, যেদিকে অমিতাভবাবু দাঁড়িয়েছিলেন। তিনি ভাবলেন হয়তো কাঁধে অপরিচিত কাউকে দেখে এমন করছে, কিন্তু কয়েক সেকেন্ড পর তিনি বুঝলেন কুকুরগুলো তার দিকে নয়, তার কাঁধে থাকা মেয়েটির দিকেই তাকিয়ে আছে। ঠিক তখনই একটা কালো প্যাঁচা উড়ে এসে রাস্তার পাশের বটগাছে বসল, আর পরপর 3 বার ডেকে উঠল। গ্রামের মানুষ বিশ্বাস করত মাঝরাতে প্যাঁচার এমন ডাক কখনো শুভ নয়। অমিতাভবাবু নিজের মনকে শক্ত করলেন। এসব কাকতালীয়, নিজেকেই বললেন তিনি। বাড়িতে পৌঁছতেই দরজা খুললেন তার স্ত্রী মাধবী। কাঁধে অচেনা মেয়েকে দেখে তিনি অবাক হয়ে গেলেন। এ কি? অমিতাভবাবু সব ঘটনা খুলে বললেন। মাধবী আর কোনো প্রশ্ন করলেন না। দুজনে মিলে মেয়েটিকে অতিথি ঘরের বিছানায় শুইয়ে দিলেন। তাদের একমাত্র ছেলে 10 বছরের ঋত্বিক ঘুম থেকে উঠে কৌতূহল নিয়ে দরজার ফাঁকে দিয়ে মেয়েটিকে দেখছিল। হঠাৎ মেয়েটি চোখ না খুলেই খুব আস্তে বলল, ঋত্বিক। ঘরের সবাই জমে গেল।
অমিতাভবাবু অবাক হয়ে বললেন, ও তো অজ্ঞান, তাহলে আমার ছেলের নাম জানলো কিভাবে? ঋত্বিক ভয়ে মায়ের পিছনে গিয়ে লুকিয়ে পড়ল, কিন্তু কয়েক সেকেন্ড পর মেয়েটি আবার নিশ্চুপ, যেন কিছুই ঘটেনি। রাত তখন প্রায় 1টা। মেয়েটির জ্বর বাড়ছিল। মাধবী ভেজা কাপড় কপালে রাখলেন, কিন্তু অদ্ভুত ব্যাপার, মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই কাপড়টা শুকিয়ে গেল। আবার ভিজিয়ে রাখলেন, আবার শুকিয়ে গেল। 1বার, 2বার, 3বার একই ঘটনা। এবার অমিতাভবাবুর মুখের আত্মবিশ্বাসও ফিকে হয়ে পড়ল। তিনি মেয়েটির হাত ধরে নাড়ি দেখলেন। হৃদস্পন্দন খুব দ্রুত, কিন্তু শরীর অস্বাভাবিক গরম। এমন তাপমাত্রা তিনি জীবনে দেখেননি। রাত তখন 2:30। হঠাৎ বাড়ির সব ঘড়ি একসঙ্গে থেমে গেল। দেয়াল ঘড়ি, হাত ঘড়ি, এমনকি টেবিলে রাখা ডিজিটাল ঘড়িটাও সব কটায় সময় 2:30। ঠিক তখনই বাড়ির সব আলো একসঙ্গে নিভে গেল। চারদিকে অন্ধকার। মাধবী টর্চ আনতে যেতেই অতিথি ঘর থেকে ভেসে এলো এক খিলখিল করে হাসার শব্দ। এটি ছোট মেয়ের হাসি, কিন্তু সেই হাসিতে শিশুসুলভ সরলতা ছিল না, ছিল কেমন যেন বিদ্রূপ। অমিতাভবাবু টর্চ জ্বালিয়ে ঘরে ঢুকলেন, আর যা দেখলেন তা কোনো দিন ভুলতে পারেননি। মেয়েটি বিছানায় শুয়ে নেই, সে ঘরের একেবারে কোণায় দেয়ালের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। 2 হাত অস্বাভাবিকভাবে ঝুলে আছে, মাথা নিচু, চুলে মেঝে ছুঁয়ে গেছে। অমিতাভবাবু কাঁপা গলায় বললেন, মা, তুমি ওখানে দাঁড়িয়ে কি করছো? মেয়েটি ধীরে ধীরে মাথা ঘুরিয়ে তাদের দিকে তাকালো। তার চোখ পুরোপুরি কালো, কোনো সাদা অংশ নেই। তার ঠোঁটে সেই একই হাসি। তারপর খুব শান্ত গলায় বলল, আমি তো একা আসিনি। কথাটা শেষ হতেই উপরের কাঠের ছাদে ধূপ 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 কেউ যেন খালি পায়ে হাঁটতে শুরু করলো। কিন্তু ওই বাড়ির ওপরে তো কোনো ঘরই ছিল না। শেষ সংলাপ। অমিতাভবাবু ধীরে ধীরে টর্চের আলো ছাদের দিকে তুললেন, আর পরের মুহূর্তে যা তিনি দেখলেন সেটা তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য ছিল।